আমাদের ভারতীয় মধ্যবিত্ত পরিবারে স্বপ্ন পূরণ বলতে আমরা ঠিক কি বুঝি? প্রথমেই হলো নিজস্ব একটি বাড়ি এবং তারপর অবশ্যই একটি গাড়ি। তবে গাড়ি কিন্তু এখন শুধু একটি স্বপ্ন বা শখের জায়গাতেই আটকে নেই, এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের মধ্যেও পড়ে। আর তাই ভারতের অর্থনীতি স্ট্রং হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ি বিক্রির হারও। দেশি বিদেশি সমস্ত কোম্পানি ভারতের বিভিন্ন সেগমেন্টে প্রতিনিয়ত তাদের নতুন নতুন গাড়ি লঞ্চ করে চলেছে। আর ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে মারুতি সুজুকির পরেই রয়েছে হুন্ডাইয়ের নাম। তবে আমাদের আজকের পর্বটি কিন্তু কোনো গাড়ি নিয়ে নয়, বরং এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি এই হুন্ডাইকে পৌঁছে দিয়েছিলেন পৃথিবীর 3rd লার্জেস্ট সেলিং কার কোম্পানির জায়গায়। চাং জু ইয়াং একটি দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে যিনি তৈরি করেছিলেন 1 লাখ কোটির এই কোম্পানিটি শুধুমাত্র তার অদম্য জেদ, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা আর কখনো হার না মানার মনোভাবের জোরে 1915 সালে সাউথ কোরিয়ার ছোট্ট একটি গ্রামে দরিদ্র একটি কৃষক পরিবারে জন্ম হয় তার। অন্যান্য ভাই বোনের মতোই ছোটবেলা থেকেই তারও লড়াই শুরু হয়ে যায় চরম দারিদ্রতার সাথে। শুধুমাত্র দুবেলা খাবার জোগাড় করার জন্যই পরিবারের সাথে প্রায় 17 ঘন্টারও বেশি কাজ করতেন চাষের ক্ষেতে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার, কিন্তু যেখানে একবেলা খাবারই জুটত না ঠিক করে, সেখানে পড়াশোনা ছিল শুধু একটি বিলাসিতা মাত্র। তিনি যখন পাশের শহরে যেতেন কাঠ বিক্রির জন্য, তখন সেখানকার মানুষের বিলাসবহুল জীবনযাত্রা দেখে অবাক হয়ে যেতেন। ভালো খাবার, ভালো পোশাক, ভালো রাস্তা, গাড়ি বাড়ি, এত কিছু। তখন থেকেই তার মনে প্রবল ইচ্ছে জাগে সুযোগ পেলে তিনিও শহরে চলে আসবেন। ঠিক সেই সময় খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখেন, কনস্ট্রাকশন সাইটে কাজের জন্য লোক দরকার। তার বাবা মা তাকে কখনোই এর জন্য অনুমতি দেবে না জেনে প্রায় 16 বছর বয়সে, অর্থাৎ 1932 সালে একটি বন্ধুর সাথে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান পাশের ওয়ান শহরে। যোগ দেন কনস্ট্রাকশন লেবার হিসাবে। কাজের চাপের তুলনায় ইনকাম ছিল খুবই কম, কিন্তু তা হলো তিনি কিন্তু বেশ খুশি ছিলেন, কারণ এই প্রথম নিজের জোরে কিছু ইনকাম করছেন। যদিও তার এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 মাসের মধ্যেই তার বাবা মা তাকে খুঁজে নিয়ে গিয়ে গ্রামে ফিরে যান। আবার শুরু হয় পুরনো সেই ক্ষেতের কাজ, কিন্তু তিনি কোনোভাবেই আর মন বসাতে পারছিলেন না। তার মন পড়েছিল সেই কনস্ট্রাকশন সাইটে। তিনি সুযোগ খুঁজছিলেন আবারও শহরে পালিয়ে যাওয়ার। পরপর 2 বার ব্যর্থ চেষ্টা করে অবশেষে 1934 সালে 4র্থবার বাড়ি থেকে পালাবার জন্য সক্ষম হন তিনি। পৌঁছে যান সিওল শহরে, যেটি বর্তমানে সাউথ কোরিয়ার রাজধানীও। যোগ দেন কনস্ট্রাকশন সাইটে, তারপর সেখান থেকে একটি ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট এবং একটি চালের দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করেন। আর এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। তার কাজের প্রতি আগ্রহ আর কঠোর পরিশ্রম মাত্র 6 মাসের মধ্যে তাকে পৌঁছে দেয় একটি ডেলিভারি বয় থেকে একটি ম্যানেজারের পোস্টে। তার কর্মদক্ষতায় দোকানের ব্যবসার সমানে বাড়তে থাকে। অবশেষে আসে সেই 1937 সাল, যখন ঘটে যায় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি। দোকানের মালিক অসুস্থ হয়ে যাওয়ায় দায়িত্ব তুলে দেয় তার হাতে। মাত্র 22 বছর বয়সে একজন এমপ্লয়ি থেকে সে হয়ে যায় দোকানের মালিক। এরপর প্রায় 2 বছর ধরে কঠোর পরিশ্রম করে চালের ব্যবসাটিকে একটি বেশ ভালো জায়গায় নিয়ে যান তিনি। আর তখনই ঘটে তার জীবনের প্রথম অঘটন। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কোরিয়া তখন জাপানের অধীনে। জাপান সরকার তার মিলিটারি সেনাদের টাইম টু টাইম পর্যাপ্ত পরিমাণে ভালো চালের সাপ্লাই বজায় রাখতে কোরিয়ার সমস্ত রাইস স্টোরগুলোর উপর কবজা করে নেয়, যার মধ্যে ছিল চাং জু ইয়াং এর স্টোরটিও। ব্যবসা ছেড়ে বাড়ি ফিরে আসতে হয় তাকে। এরপর তিনি এমন কোন একটা ব্যবসা করার কথা ভাবছিলেন যার উপর জাপান গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না। 1940 সালে 3000 আউন লোন নিয়ে তিনি তৈরি করেন অ্যাডো সার্ভিস গ্যারেজ। কিন্তু এবারে কপাল ছিল আরোই খারাপ। মাত্র 1 মাসের মধ্যে তার গ্যারেজ আগুন লেগে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়।
একদিকে লোন রিপেমেন্ট, অন্যদিকে কাস্টমারদের ক্ষতিপূরণ। তার অবস্থা ছিল বেশ শোচনীয়, কিন্তু তিনি হার মানার পাত্র ছিলেন না। আবার নতুন করে ৩,৫০০ আউন্ড লোন নিলেন, তৈরি করলেন আরো বড় একটি গ্যারাজ। ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি সমস্ত লোন রিপে করে দিলেন। শ্রমিকের সংখ্যা ১ থেকে ৮০-তে গিয়ে পৌঁছালো। ব্যবসা যখন রীতিমতো একটি ভালো অবস্থায় পৌঁছে গেছে, ঠিক তখনই ঘটল আবার একটি বড় অঘটন। জাপান সরকার যুদ্ধে ব্যবহৃত ইকুইপমেন্টগুলি বানানোর জন্য তার গ্যারেজকে একটি স্টিল প্ল্যান্টের সাথে মার্চ করে দিল। আবারও ব্যবসা গুটিয়ে তিনি ফিরে গেলেন বাড়ি। তবে এবারে তার সাথে ছিল ৫০,০০০ ওনের একটি সেভিংস। তার নিজের উপরে বিশ্বাস এতটাই তীব্র ছিল যে তিনি ভাবছিলেন পরিস্থিতি বেটার হলে তিনি আবারও কিছু না কিছু করে নিতে পারবেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ১৯৪৬ সালে তিনি ফেরত আসেন সিওলে, শুরু করেন তার পুরনো গ্যারেজের কারখানাটি। তবে নামটি ছিল নতুন, হুন্ডাই মোটর সার্ভিস। হুন্ডাই অর্থাৎ মডার্ন। জাপানকে যুদ্ধে হারানোর পর সাউথ কোরিয়ার উপর যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিল ইউএসএ, তাই এই সময় ইউএস আর্মির ট্রাক রিপেয়ারের কাজ পান তিনি। একই সঙ্গে কনস্ট্রাকশন বিজনেসে একটি বড় সুযোগ দেখতে পান তিনি। আমেরিকা তার মিলিটারি ফোর্সের জন্য বড় বড় বিল্ডিং বানাচ্ছিল। কনস্ট্রাকশন বিজনেসের উপরে তার পুরনো প্যাশন আবার মাথা চাগার দিয়ে উঠল। ১৯৪৭ সালে তিনি তৈরি করলেন হুন্ডাই সিভিল ইন্ডাস্ট্রি। বছর তিনেকের মধ্যেই তার কোম্পানি বড় বড় কনস্ট্রাকশনের কাজ পেতে থাকলো। কিন্তু এই সময় কাহিনীতে দেখা দিল আরও একটি টুইস্ট। নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার যুদ্ধ বেঁধে গেল। নর্থ কোরিয়ার মিলিটারি সাউথ কোরিয়ার সিওলকে ঘিরে নিল। অনেকেই শহর ছেড়ে সেই সময় অন্যান্য জায়গায় পালিয়ে গেল, যার মধ্যে তিনিও ছিলেন একজন। তিনি সিওল থেকে পালিয়ে পৌঁছালেন ব্রুসেলস শহরে। ইউএস আর্মি সাউথ কোরিয়াকে হেল্প করছিল তখন নর্থ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য। তিনি নোটিস করলেন আর্মিদের জন্য সেই সময় অনেক টেন্টস, ওয়্যারহাউস এবং হেডকোয়ার্টার্সের প্রয়োজন পড়ছে। তার কনস্ট্রাকশন কোম্পানি সেগুলি তৈরি করার দায়িত্ব নিল এবং লস হলেও টাইমলি সেগুলি কনস্ট্রাকশন করে ডেলিভারি করতে থাকত। ফলে ইউএসের সাথে তার একটি ভালো সম্পর্কের তৈরি হলো। যুদ্ধের পরবর্তীকালেও তিনি তাই ইউএস থেকেও প্রচুর কাজ পেতে থাকতেন। একই সাথে যুদ্ধের পরে সাউথ কোরিয়ান গভর্নমেন্টও তার কনস্ট্রাকশন নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন, ব্রিজ, ড্যামস, এক্সপ্রেসওয়ে ইত্যাদি। আর এই ব্যাপারে হুন্ডাই সিভিল ইন্ডাস্ট্রি একটি বিশাল বড় রোল প্লে করলো। ১৯৬০ সাল হুন্ডাই সিভিল ইন্ডাস্ট্রি যখন রমরম করে চলছে, তখনই সাউথ কোরিয়ান গভর্নমেন্টের একটি পলিসি হুন্ডাইকে কার রিপেয়ার থেকে গাড়ি তৈরির একটি কোম্পানিতে পৌঁছে দিল। দেশের ইকোনমিকে স্ট্রং করতে কোরিয়ান সরকার জানালো ফরেন কার কোম্পানি কোরিয়াতে তখনই বিজনেস করতে পারবে যখন সে কোরিয়ার কোনো লোকাল কোম্পানির সাথে টাই আপ করবে। চান এই সুযোগটি পুরোপুরি সদ্ব্যবহার করলেন। 1967 তৈরি হলো হুন্ডাই মোটর কোম্পানি। ফোর্ডের সাথে টাই আপে তৈরি হলো নতুন গাড়ি হুন্ডাই কর্টিনা। কিন্তু যুদ্ধের কারণে সাউথ কোরিয়ার রোড কন্ডিশন ছিল তখনও বেশ খারাপ, ফলে হুন্ডাই কর্টিনা সেরকমভাবে পপুলারিটি পেল না। তার উপর আবার 1969-এ বন্যায় ডুবে গেল হুন্ডাইয়ের অটোমোবাইল প্ল্যান্টটিও। কোম্পানি প্রায় বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তিনি হাল ছাড়লেন না, আবারও নতুন করে তৈরি করলেন হুন্ডাই কর্টিনাকে উইথ নিউ অ্যান্ড বেটার ফিচার্স। এবারে সেটি অনেক বেশি পপুলারিটি পেল, কিন্তু খারাপ সময় তখনও তার শেষ হয়নি। গাড়িটি পপুলার হলো, ফোর্ড কিন্তু তখনও সেরকমভাবে সাউথ কোরিয়ায় পপুলার হতে পারছিল না। তাই দেখা দিল দুটি কোম্পানির মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট, ফলে ভেঙে গেল তাদের টাই আপ। হুন্ডাইয়ের কাছে তখনও পর্যন্ত কিন্তু গাড়ি তৈরির টেকনোলজি ছিল না, ফলে চান পড়লেন মহা সমস্যায়। তিনি আরও বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করার চেষ্টা করলেন। অবশেষে জাপানের মিৎসুবিশির সাথে তার টাই আপ হলো এবং তারা হুন্ডাইকে গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের টেকনোলজি দিতে রাজি হলো। এই সময় কোরিয়ান গভর্নমেন্ট নির্দেশ দিলেন এমন একটি গাড়ি তৈরি করার যেটি অ্যাফোর্ডেবল, রিলায়েবল হওয়ার সাথে সাথে তৈরি হবে লোকাল কোরিয়ান পার্টস দিয়ে। 1975 তৈরি হলো কোরিয়ার ফার্স্ট সেলফ মেড সিটিজেন কার হুন্ডাই পনি, যেটি তৈরি হওয়ার সাথে সাথেই প্রচণ্ডভাবে সফল হলো এবং কোরিয়ার গাড়ির মার্কেটের প্রায় 60% ক্যাপচার করে নিল। কিন্তু পনি দেশের মধ্যে যতটাই সফল ছিল
দেশের বাইরে ছিল ততটাই ফেইলিয়ার। এদিকে কোরিয়ায় যে গাড়ির মার্কেট ছিল সেটি ভালো পরিমাণে প্রফিট হওয়ার জন্য এনাফ ছিল না। তাই কোম্পানির প্রফিট বাড়াতে চাং প্রায় 3 লাখ গাড়ি তৈরির ডিসিশন নিলেন। কিন্তু তার এই পলিসি তার ম্যানেজমেন্টই বুঝতে পারলো না, কারণ গাড়ির মার্কেট ছিল যেখানে সাউথ কোরিয়া মাত্র 30,000, সেখানে 3 লাখ গাড়ি তৈরি করা সবার কাছে একটু বোকামো বলেই মনে হলো। কিন্তু চাংয়ের প্ল্যান ছিল অন্যরকম। তিনি বুঝতে পেরেছিলেন দেশের অর্থনীতি যেভাবে স্ট্রং হচ্ছে তাদের ভবিষ্যতে গাড়ি বিক্রির হার অনেক বাড়তে চলেছে। একই সাথে নতুন পণ্যকে তিনি আরো ভালো প্রযুক্তি দিয়ে বানাচ্ছিলেন, যাতে করে সেগুলি বাইরের দেশেও সফল হতে পারে। আস্তে আস্তে হুন্ডাই পণ্য ব্রিটেন, কানাডা সহ পৃথিবীর আরো অনেক দেশে পপুলার হতে থাকলো। কিন্তু তখনও পর্যন্ত হুন্ডাই পৃথিবীর সবচেয়ে বড় গাড়ির মার্কেট অর্থাৎ আমেরিকায় কিন্তু এন্ট্রি করতে পারেনি। আমেরিকায় গাড়ির কম্পিটিশন ছিল সব থেকে টাফ। তিনি সার্ভে করে দেখলেন আমেরিকায় সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট ছিল বিশাল বড়, আর তিনি এটাকেই টার্গেট করলেন। 1986-এ তৈরি করলেন হুন্ডাই এক্সেল, আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে বিক্রি করলেন এই এক্সেলকে, তাও আবার 5 বছরের ওয়ারেন্টি সহ। তার এই অভিনব স্ট্র্যাটেজিটি হুন্ডাইকে হিউজ সাকসেস এনে দিল। এর ফলে হুন্ডাই সারা পৃথিবীতে একটি ডিসেন্ট কার কোম্পানি হিসাবে পরিচিতি লাভ করল। এরপর 1990-তে আধুনিক প্রযুক্তি সহকারে হুন্ডাই তৈরি করলো হুন্ডাই সনাটা আর হুন্ডাই এক্সেন্ট, যেগুলির হিউজ সাকসেস হুন্ডাইকে পৌঁছে দিল একটি ডিসেন্ট কার কোম্পানি থেকে একটি মেজর কার কোম্পানির জায়গায়। বর্তমানে হুন্ডাই 100 মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডসগুলির মধ্যে অন্যতম। টয়োটা আর ফোক্সওয়াগনের পরে হুন্ডাই হচ্ছে পৃথিবীর 3rd লার্জেস্ট কার প্রোডাকশন কোম্পানি। ভারতে মারুতি সুজুকির পরেই রয়েছে হুন্ডাইয়ের নাম। তবে গাড়ির জন্য সবথেকে বেশি পরিচিত হলো শিপ বিল্ডিং, এলিভেটর, আইটি ইত্যাদি আরো অনেক রকমের বিজনেস রয়েছে হুন্ডাইয়ের। সাউথ কোরিয়ার অর্থনীতিকে স্ট্রং করার পিছনে বিশাল বড় অবদান রয়েছে এই হুন্ডাইয়ের। আর এই সব কিছুই সম্ভব হয়েছে সেই গরিব কৃষক ছেলেটির জন্য, যার মধ্যে ছিল স্বপ্ন দেখার এবং স্বপ্নকে সত্যি করার অদম্য সাহস, চাং জু ইয়াং।